কিচেন ক্যাবিনেট আবার আলোচনায় এসেছে। অনেকদিন ধরেই আলোচনাটা চলছে। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে ঠেলে দিয়ে বাকি উপদেষ্টারা দায় সারছেন কিনা এই প্রশ্ন উঠছে। কিন্তু কিচেন ক্যাবিনেটের কথা প্রায় যতজন মুখ খুলছেন প্রত্যেকে স্বীকার করলেও এক ধরনের এড়ানোর বিষয়টি আছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারে সাবেক যে অন্তর্বর্তী সরকার ছিল সেখানে কিচেন ক্যাবিনেট নামক একটা বিষয় ছিল বা এই ধরনের একটা অংশ ছিল। এটা স্বীকার করলেও এইটার পার্ট ছিল কিনা বা একজন আরেকজনের কথা বলছেন বা কেউ কেউ দায় মুক্তি নিচ্ছেন এই ধরনের। সর্বশেষ এ নিয়ে মুখ খুলেছেন কিচেন ক্যাবিনেট নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। চর্চার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি এ নিয়ে কথা বলেছেন। আমরা সেই প্রসঙ্গে আসব, তার আগে কিছু কথা বলে নেই যে আহ, আহ, অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টা পরিষদ ছিল সেই উপদেষ্টা পরিষদের অনেকেই কিন্তু এ নিয়ে কথা বলেছেন। মূলত আহ, এই চলতি যে মে মাস গেল, মে মাসের শুরুতে এ নিয়ে নতুন করে আলোচনাটা শুরু হওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তৌহিদ হোসেন, তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনাতে দেওয়া একটা সাক্ষাৎকারে কিচেন ক্যাবিনেট প্রসঙ্গে সরাসরি কিছু কথা বলেন এবং সেই জায়গায় তিনি যে এই প্রসঙ্গটি যখন উত্থাপন করা হলো, উত্থাপনের পরপর আমরা দেখলাম যে একাধারে সাবেক উপদেষ্টাদের অনেকেই কথা বলা শুরু করেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা যায়। তিনি গত ২৬ মে একটা রাজধানীর এনসিপির যে কার্যালয় আছে সেখানে একটা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বীকার করেন যে কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু তিনি সেটাতে ছিলেন না। এই বক্তব্যটা তিনি বলেন এবং পরিষ্কার কোট আনকোট যদি বলি সেটা হচ্ছে কিচেন ক্যাবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। এটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। এ নিয়ে আলোচনাটা কিন্তু তারও আগের। অর্থাৎ যখন আমরা যদি বলি যে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল, তারা যখন দেশ পরিচালনা করছিল, নির্বাচনের জন্য আয়োজন চলছিল, নানা ধরনের হুজ্জত ছিল, সেই সময়টা থেকেই একটা গুঞ্জন কিন্তু ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলি বা একদম বিভিন্ন আলোচনায় এই প্রসঙ্গটি বারবার ফিরে ফিরে এসেছে এবং সেইখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সরকারের ঘনিষ্ঠ, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন মহল থেকে ওই ধরনের কিছু বক্তব্য আসছিল নানান সাক্ষাৎকারে, নানান টেলিভিশন টক শোতে, যে একটা উপদেষ্টাদের একটা অংশ আসলে শক্তিশালী, সেই শক্তিশালী অংশটা বাকি পুরো পরিষদকে বা সরকারের কাঠামোটাকে নিয়ন্ত্রণ করছে। এই যে শক্তিশালী একটা অংশের কথা শোনা যাচ্ছিল, এ নিয়ে অনেকেই মুখ বাইরের, সরকারের বাইরের অনেকে কথা বললেও সরকারের ভেতরে অর্থাৎ উপদেষ্টা পরিষদের যারা সদস্য ছিলেন তারা কিন্তু কথা বলছিলেন না। এই বিষয়ে প্রথম কথা বলেন 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পর এ নিয়ে প্রথম কথা বলেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনি প্রথম এই প্রসঙ্গটি নিয়ে সরাসরি বক্তব্য দেন এবং মানবজমিনকে দেওয়া জাতীয় দৈনিক, সেই মানবজমিনকে দেওয়া একটা বক্তব্যে তিনি সরাসরি বলেন ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন ক্যাবিনেট ছিল যার সদস্য তিনি ছিলেন না। সেখানে কি আলোচনা হতো সে সম্পর্কে তাদের জানানো হতো না। সদস্যরা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকটজন। এই যে বক্তব্যটা, এটার পরে তিনি আবার পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, চ্যানেল ওয়ানকে দিয়েছিলেন যে সাক্ষাৎকারটা, সেখানে আমি কোট আনকোট একদম পাঠ করে শোনাচ্ছি। উপদেষ্টাদের কেউ আমাকে ডাকেও নি, আমার সঙ্গে কনসাল্ট করার প্রয়োজনও মনে করেনি, সেখানে কি হতো আমি জানি না, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না, আমি তাদের সাথে একমত হতে পারতাম না, তারা ধরে নিয়েছে যারা এই কাজ করেছে তারা চিহ্নিত, আমি শুধু নাম শুনেছি, তারা আমার কলিগ ছিলেন। অর্থাৎ তিনি পরিষ্কার করে বলছেন যে এই ধরনের একটা আয়োজন কিন্তু ছিল এবং সেই আয়োজনের পার্ট তিনি ছিলেন না, তাকে কখনো ডাকা হয়নি সেই ধরনের কোনো মিটিংয়ে। কিন্তু তিনি এটা নিশ্চিত করছেন যে সেই অংশটা, এই যে কিচেন ক্যাবিনেটের কথা যেটা বলা হচ্ছে, এই কিচেন ক্যাবিনেটের যারা ছিলেন তারা তার কলিগে ছিলেন, সহকর্মী ছিলেন, অর্থাৎ উপদেষ্টারাই ছিলেন আসলে। এখানে আসলে প্রশ্ন আসে যে কিচেন ক্যাবিনেট জিনিসটা কি। কিচেন ক্যাবিনেট একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয় মূলত রাষ্ট্র বা সরকার পরিচালনার ক্ষেত্রে যারা একদম
আনুষ্ঠানিক কোনো ফোরাম আসলে এটা নয়, এটা এক ধরনের অনানুষ্ঠানিক ব্যাপার ছিল। কিন্তু যদিও তৌহিদ হোসেনের বক্তব্য ধরলে বা এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরলে আমরা দেখব যে এখানে এক ধরনের অনানুষ্ঠানিক হলেও একটা খুবই সুসংবদ্ধ অংশ ছিলেন। তৌহিদ হোসেন পরিষ্কারভাবে 7 জন মেম্বারের কথা বলেছেন। আমরা সেই জায়গাটাতে যাব, তৌহিদ হোসেনের বক্তব্যটাতে আমরা যাব, যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার করে বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনায় 7 সদস্যের একটা কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেখান থেকেই নেওয়া হতো। এমনকি তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যে বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র এক ধরনের অসন্তোষ আছে, এক ধরনের আলোচনা সমালোচনা এবং আন্দোলন বিক্ষোভও আমরা দেখছি। সেই মার্কিন চুক্তির প্রসঙ্গ তুলে সেটা বলেন যে তার সাথে কোনো ডিসকাশন নাকি করা হয়নি। এক্ষেত্রে তিনি সরাসরি খলিলুর রহমানের নাম উল্লেখ করেছেন যে তিনি আসলে জানতেন এইটা এইভাবে যে মার্কিন চুক্তিটা হচ্ছে সেটার বিষয়ে তিনি অবহিত ছিলেন, কিন্তু তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হলেও তিনি সেটা অবহিত ছিলেন না। পাশাপাশি তিনি এইটার একটা টাইমলাইন তিনি উল্লেখ করেন যে প্রতি মঙ্গলবার এই বৈঠকটা হতো এবং সেটা হচ্ছে তৎকালীন প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনায়। এই যে এবং সেইখান থেকেই আসলে নানা ধরনের সিদ্ধান্ত প্রণয়ন হতো। এ নিয়ে এইটারও বেশ আগে আমরা দেখব যে এই তৌহিদ হোসেন যখন এই কথাটা বলছেন তারও বেশ আগে থেকে কিন্তু আলোচনাটা আছে। আমরা শুরুতেই বলেছি যে প্রথমে বিভিন্ন তরফ থেকে আলোচনাটা আসে, সোশ্যাল মিডিয়াতে আসে। আমরা ইভেন সাংবাদিক জুলকারনাইন সায়েরের বিভিন্ন পোস্ট এবং তার বিভিন্ন জায়গায় করা টক শোতেও আমরা এই ধরনের রেফারেন্স পাই। এমনকি চর্চা সঙ্গে দেওয়া সাক্ষাৎকারেও তিনি এই ধরনের কিছু ইঙ্গিত কিন্তু দিয়েছিলেন। তো এই যে জায়গাটা, এই যে তৌহিদ হোসেনের বক্তব্যটা, এর পরপর আমরা গত 19 মে আমরা দেখি যে আরেক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেন এবং সেই পোস্টটির মধ্যেও এই কিচেন ক্যাবিনেটের প্রসঙ্গটি আসে। বলে রাখা ভালো যে মাহফুজ আলম কিন্তু সেই ব্যক্তি যাকে যুক্তরাষ্ট্রের সফরের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের যেই অনুষ্ঠান সেখানে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে। তো সেই পোস্টে তিনি কি লিখেছেন, তিনি সেই পোস্টে লিখেছেন লীগ সেদিনই লীগ কবে ব্যাক করেছিল বা কিভাবে ব্যাক করছে এই প্রসঙ্গে তিনি একটা দীর্ঘ পোস্ট লেখেন। সেখানকার একটি অংশ আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন যে লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। পাশাপাশি তিনি বলছেন, একটা ইঙ্গিত দিচ্ছেন, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি এবং লীগের ছুপা দালাল। অর্থাৎ তিনি এক্ষেত্রে এক ধরনের পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের কথাও বলছেন। অর্থাৎ জামায়াত ইসলামী, বিএনপি এবং আওয়ামী লীগ যার কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় আছে, এদের কারো না কারো কেউ না কেউ প্রতিনিধি হিসেবে সেই কিচেন ক্যাবিনেটে ওয়ার্ক করেছে বলে দাবি করেছেন মাহফুজ আলম। এই পোস্টের পরেই কিন্তু সেই 26 মের প্রসঙ্গটা আসে। 26 মে শুরুতে যেটা বললাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপি কার্যালয়ে রাজধানী বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কিচেন ক্যাবিনেটের কথা উল্লেখ করেন এবং একই সঙ্গে অস্বীকার করেন যে তিনি ওইটাতে ছিলেন না। তিনি জানিয়ে দেন যে তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। তো এই যে জায়গাটা এম সাখাওয়াত হোসেনের মধ্য দিয়ে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পর 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর হলো, তারপর প্রথম মুখ খুললেন সরাসরি এম সাখাওয়াত হোসেন এবং তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে চর্চা একটা সাক্ষাৎকার নেয় সাবেক আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যার নাম বারবার ঘুরে ফিরে এই কিচেন ক্যাবিনেটের পার্ট হিসেবে তিনি ছিলেন। এই ধরনের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছিল। সরাসরি তাকে প্রশ্ন করা হলে তিনি কি বলেন, তিনি সরাসরি এই প্রসঙ্গটা অস্বীকার করেননি। তিনি এই প্রসঙ্গটা স্বীকার করে নিয়েই কথা বলেছেন। আমরা শুনি তার বক্তব্যটা। কিচেন ক্যাবিনেট যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা সিদ্ধ প্রথা, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের বাইরে ওখানে নেওয়া হতো বিষয়টা তা না। আপনি যে কোনো একটা বিষয়ে আলোচনা করবেন, আপনি কি আমাদের কয়জন ছিল, 22 জন উপদেষ্টা সবাইকে ডাকবেন? তা তো হয় না। যে মন্ত্রণালয় তার কাজ সংক্রান্ত তাকেই ডাকা হতো।
আমাদের মধ্যে সকলে একরকম রাজনীতি বুঝতো না, সকলের রাজনৈতিক দলগুলোর সাথে আমার যেরকম কোনো যোগাযোগই ছিল না, সকলের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ ছিল না। রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে হলে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান হয়তো কয়েকজনকে বলে তোমরা একটু এই মেসেজটা জানিয়ে দাও বা একটা মিটিং অ্যারেঞ্জ করে দাও। সাকওয়াত সাহেব কিন্তু এই কথাটা বলতে পারেন নাই যে কিচেন ক্যাবিনেটে কারা ছিল। উনি কিছু স্মল মিটিংকে রেফার করেছেন। উনি এটাও বলতে পারেন নাই কোন সিদ্ধান্তগুলো ক্যাবিনেটের বাইরে হয়েছে। রিজওয়ানার সাক্ষাৎকারটি আপনারা শুনলেন, সাক্ষাৎকারের অংশটি আপনারা শুনলেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু কিচেন ক্যাবিনেটে ছিলেন বলে একরকম স্বীকার করে নিয়েছেন। তবে তিনি একই সঙ্গে বলছেন যে এটা প্রথাসিদ্ধ একটা ব্যাপার, এবং এই প্রথাসিদ্ধ ব্যাপারের কারণে আসলে তিনি এটাকে অস্বাভাবিক কিছু মনে করেন না। এই ধরনের একটা ক্ষুদ্র ফোরাম, যেটা অনানুষ্ঠানিক বলে তিনি বলছেন, এই ধরনের ক্ষুদ্র ফোরাম থাকতেই পারে। তো বিষয় হলো যে তৌহিদ হোসেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সবার বক্তব্য থেকে এই কিচেন ক্যাবিনেটের আকার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তৌহিদ হোসেন সরাসরি 7 জনের কথা বলেছেন, এম সাখাওয়াত হোসেনও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন, এবং এই এখন পর্যন্ত এই 7 জনের কথা বারবার ঘুরে আসছে। আমাদের হয়তো এই প্রসঙ্গে মনে পড়ে যাওয়ার কথা যে 7 জন, সেই 7 জন কারা আসলে, সেই 7 জনের নাম আমরা যমুনার প্রতিবেদনে কিন্তু কিছু ছবি আমরা দেখেছি, সেখানকার ছবিগুলো দিয়ে হয়তো একটা ধারণা পাওয়া যাবে, কিন্তু এটা আসলে এস্টাবলিশ কতটুকু সেখানে তৌহিদ হোসেন কারো নাম উচ্চারণ করেননি সেভাবে, বা প্রসঙ্গ আসেনি। কিন্তু বারবার খলিলুর রহমানের প্রসঙ্গ এসেছে। রিজওয়ানা হাসান তার সাক্ষাৎকারের একটা অংশে, চর্চাকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার একটা অংশে কিন্তু তিনি বলেছেন যে সেখানকার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, পররাষ্ট্রমন্ত্রী এখন খলিলুর রহমান, সুতরাং তার দিকেই সরাসরি আঙুলটি যায়। তো এই 7 জন আসলে কারা, এটা আসলে জনমনে একটা বড় প্রশ্ন। এবং এই শক্তিশালী, অর্থাৎ উপদেষ্টা পরিষদ সরকারের ভেতরে সরকারটা আসলে কারা? মান্নাদের গানটি নিশ্চয়ই মনে পড়ছে, কফি হাউস, বিখ্যাত গান। সেই 7 জন নেই আজ, টেবিলটা তবু আছে। তো এই যে টেবিলটা আছে, সেই 7 জন যারা অন্তর্বর্তী সরকারে কিচেন ক্যাবিনেটে ছিলেন বলে ধারণা করা হয়, বা কিচেন ক্যাবিনেট আলোচনাটা আছে, সেই 7 জন অন্তর্বর্তী সরকারের সেই জায়গাটাতে নেই, কিন্তু তাদের প্রভাব কি এখনো রয়ে গেল কিনা সেই প্রশ্নটি থাকছে। পাশাপাশি যদি রিজওয়ানা হাসান বা বিভিন্ন সাবেক উপদেষ্টার বক্তব্যের দিকে তাকাই, তাহলে খলিলুর রহমানের দিকে বারবার যে ইঙ্গিতটি যাচ্ছে, তৌহিদ হোসেন যে বক্তব্যটি দিয়েছেন, যে একজন কিন্তু 7 জনের একজন কিন্তু সেক্ষেত্রে রয়ে গেল কিনা বিএনপি সরকারের মধ্যে, এই প্রশ্নটি উঠছেই। আমরা এই কিচেন ক্যাবিনেটের সেই 7 জন আগের ভূমিকা কতটুকু পালন করছে, বা তাদের প্রভাব বলয় থেকে আদৌ বাংলাদেশ রাষ্ট্র বা সরকার কি কতটুকু বের হতে পেরেছে, এটা আসলে পরিষ্কার এখনো হচ্ছে না। এটা কতটুকু পরিষ্কার হবে সেইটা নির্ভর করছে আসলে কারা পরিষ্কারভাবে, স্বচ্ছভাবে ধারণাটি দিতে পারেন, কারা কারা এই ক্যাবিনেটে ছিলেন, কারা কারা এই ক্যাবিনেটের থেকে কি কি করেছেন। মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ বারবার আসছে, এবং এই ধরনের নানান সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রসঙ্গ আসছে। কিচেন ক্যাবিনেট নিয়ে সর্বশেষ মুখ খুলেছেন আলী ইমাম মজুমদার, সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। কথা বলেছেন তৌহিদ হোসেনের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরেই তিনি কথা বলেছেন। সেই প্রশ্নের জবাবে কিচেন ক্যাবিনেট নিয়ে বিস্তারিত কথা বলেছেন চর্চা সংলাপে। জনাব তৌহিদের ক্ষুব্ধ হওয়ার মতো কিছু কারণ আছে। তার মধ্যে একটা জিনিস যেটা বলেছেন, সরকারের ভিতরে সরকার, এটা কিন্তু মানে এটা বলেছেন মানে একটা ইয়াকে কেন্দ্র করে, যে এখানে একটা ইয়া গ্রুপ কাজ করতো, যেটাকে ইনার গ্রুপ। হ্যাঁ, ইনার গ্রুপ কাজ করতো। তো এটা কিন্তু মনে হয় যে সব দেশের সব সরকারের মধ্যে থাকে, অন্তত পক্ষে আমাদের জানা, বিশেষ করে আমাদের নেইবারিং কান্ট্রি আছে ইন্ডিয়া, ব্রিটেনও থাকে কিছু ইয়ে নিয়ে। তো আমাদের এখানে যেভাবে একদম স্ট্রাকচার্ড ফর্মে বসে পড়ছিল, যদিও এটা নিয়ে কোনো গ্যাজেট নোটিফিকেশন হয় নাই বা কোনো ইয়া হয়নি, এটা অন্যত্র এটা হয় না, এটা অনেক ইনফর্মাল ডিসকাশনের জন্য রাখা হয়। এখানে ওনারা ইনফর্মাল আলোচনা করতেন, তবে কারা করবেন সেটা নির্ধারিত থাকতো। এটা মঙ্গলবার দিন, যেটা তো তৌহিদ বলেছেন, মঙ্গলবার দিন দুপুরে দিয়ে হতো। কিচেন ক্যাবিনেট নিয়ে আলী ইমাম মজুমদারের বক্তব্যটি শুনলেন। এছাড়াও আরো অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়টাতে আসলে কিভাবে দেশ চলেছে, কি কি ঘটেছিল সেই অভিজ্ঞতা যেমন আছে, তেমনি বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ অভিমুখ নিয়েও তিনি কথা বলেছেন। সাক্ষাৎকারটি পুরোটা দেখতে হলে কমেন্টে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন।